আজকে আমি তোমাদের তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্র এই চ্যাপ্টারটা শুরু করছি। তো প্রথমে আসছি তাপগতিবিদ্যা। এটা মানেটা কি? তাপগতিবিদ্যা হচ্ছে মানে পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ মানে তাপ শক্তি থেকে গতিবিদ্যা মানে গতি শক্তিকে রূপান্তর বিষয় নিয়ে আলোচনা করা আছে। মানে তাপ শক্তি থেকে গতি শক্তি, ঠিক আছে, হিট এনার্জি থেকে কাইনেটিক এনার্জি বা মেকানিক্যাল এনার্জি কনভার্সনের প্রসেস নিয়ে আলোচনা করা আছে এই অধ্যায়। কোথায় এক্সাম্পল কোথায় না, আমরা বিভিন্ন যে সমস্ত তাপ ইঞ্জিন পাই, বিভিন্ন রকমের তাপ ইঞ্জিন, যেমন ধরো গাড়ি, হ্যাঁ, দু চাকা চার চাকার গাড়িতে ওইখানে কি হয়, পেট্রোল ডিজেল, তাই তো, ওখান থেকে পুড়িয়ে তাপ শক্তি তৈরি হয়। সেই তাপ শক্তি থেকে ওখানে গাড়ি গতিশীল হয়, মানে গতি শক্তি তৈরি হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে এই তাপগতিবিদ্যার চ্যাপ্টারে। তো আমরা ধাপে ধাপে আলোচনা করব। প্রথমে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, তাপবিজ্ঞানের 3টে সূত্র আছে। তাপগতিবিদ্যার 0তম সূত্র, যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে আলোচনা করেছি। এবার আমরা এখানে আগে আলোচনা করব তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা জুলের সূত্র, তারপর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো আমরা এখান থেকে স্টার্ট করছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে। তাপ কি এটা তো আমরা জানি, এটা বলতে হচ্ছে না যে তাপ হচ্ছে এক ধরনের শক্তি, যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় আর বর্জন করলে বস্তু শীতল হয়। এই তাপ শক্তি যেহেতু এখানে শক্তি বলা হয়, তাহলে এই শক্তি থেকে অন্য যে কোনো শক্তি আমরা সহজে রূপান্তরিত করতে পারি, বা অন্য শক্তি থেকে তাপ শক্তিতেও আমরা সহজে আসতে পারি। ওকে, তো ফার্স্টে আমরা জুলের সূত্র নিয়ে আলোচনা করব। জুলের সূত্র এটা আমার ক্লাস 8 থেকে 9 ছিল। জুলের সূত্র মানে ডাব্লু পরিমাণ তাপ শক্তিকে যদি ডাব্লু পরিমাণ কার্যকে সম্পূর্ণরূপে যদি তাপ শক্তিতে রূপান্তরিত করি, তাপ শক্তি ইংরেজিতে কি বলে, হিট, তার এইচ, আর ডাব্লুটাকে কি বলে, ওয়ার্ক ডান, তার ডাব্লু। তার ডাব্লু পরিমাণ কার্য যদি সম্পূর্ণরূপে এইচ পরিমাণ তাপ শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে উৎপন্ন তাপ এবং কৃতকার্য পরস্পরের সমানুপাতিক হয়। এটাই জুলের সূত্র। সমানুপাতিক থেকে সমান আনতে গেলে একটা ধ্রুবক রাশিতে গুণ করতে হয়। এই ধ্রুবক রাশিটাকে জে দিয়ে আমরা প্রকাশ করি, অর্থাৎ ডাব্লু সমান জে এইচ, যেখানে জেটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। বুঝতে পারছো? মানে তাপ শক্তি থেকে কার্য বা কার্য থেকে তাপের রূপান্তরের একটা ফর্মুলা হচ্ছে এইটা। যখন কার্যে পুরোটাই তাপ শক্তিতে রূপান্তরিত হবে, মানে তাপ শক্তি ছাড়া অন্য কোনো যদি শক্তিতে রূপান্তর যদি না হয়, 100% তাপ শক্তি যদি তৈরি হয়, এই কৃতকার্যটাকে সম্পূর্ণরূপে যদি কনভার্ট করি তাপ শক্তিতে, শুধুমাত্র তাপ শক্তি, অন্য শক্তিতে নয়, তাহলে তখন ডাব্লু আর এইচ ডাইরেক্ট প্রপোর্শনাল হবে। এটা বিজ্ঞানী জুল আবিষ্কার করেছিলেন, তাই তার নাম অনুসারে এটাকে জুলের সূত্র বলা হয়। আর সমানুপাতিক দিয়ে সমান আনতে গেলে একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করতে হয়, আমরা জানি। এই ধ্রুবক রাশিটিকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। তাই যে সমান কত, ডাব্লু বাই এইচ। এখান থেকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা দিতে পারি। এইচ সমান 1 হলে যে সমান কি ডাব্লু, অর্থাৎ 1 মানে কি একক, এইচ মানে কি তাপ, তাহলে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে ডাব্লু মানে কি কার্য, যে পরিমাণ কার্য হয় সেই পরিমাণ কার্যটাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। মানে কার্য আর তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক সমান হবে কখন, যখন উৎপন্ন তাপটা 1 একক হবে। ঠিক আছে, তাহলে উৎপন্ন তাপ, একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য হয় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। এবার যে এর মান আছে, যে এর মান সিজিএস এ হলে এর মান হচ্ছে 4.2 × 10⁻⁷, আর যে সমান কি পেলাম, ডাব্লু বাই এইচ। তাহলে যে এর এককটা কি হবে, যে এর একক মানে ডাব্লু একক বাই এইচ একক। সিজিএস এ করলে ডাব্লু একক কি আর, আর এইচ একক ক্যালোরি, তাহলে আর পার ক্যালোরি, এটা সিজিএস এ। আর এসআই হলে এর মান 1 এসআই। আবার আমরা জানি 4.2 × 10⁻⁷, আর মানে বলতে পারি 4.2
10⁻7 আর মানে 1 জুল, তাহলে 4.2 জুল পার ক্যালোরি। তাহলে সিজিএস হলে এই মানটা বসাবো, এসআই হলে যে এর মান 1, অর্থাৎ যে এককটা হবে কিন্তু কাজের একক জুল আর উৎপন্ন তাপের একক জুল, জুল কেটে গেল, কেটে গিয়ে 1 হবে। এই হচ্ছে মান। ওকে, ঠিক আছে। এবারে আমরা চলে আসি তাপে জুলের সূত্র হলো, এবার যে এই ফর্মুলা থেকে অনেকগুলো তোমাদের উদাহরণের অঙ্ক আছে, 1 থেকে শুরু করে একেবারে 12 পর্যন্ত অঙ্ক আছে। উদাহরণ 1 থেকে শুরু করে 12 পর্যন্ত অঙ্ক আছে, এই ফর্মুলাটা দিয়ে হবে। কিভাবে হবে? দু ধরনের অঙ্ক আছে, আমি একটু বলে দিচ্ছি প্রসেসটা, তোমরা একটু দেখবে। তাহলে পেলাম W সমান J ইনটু H। যদি সিজিএস এ যদি করি তাহলে কৃতকাজ চলতে কিরকম কার্য হয়? ধরো একটা বস্তু ভূমি থেকে এই উচ্চতায় আছে, এই ঘরে একটা বস্তু আছে, ভূমি থেকে কত উচ্চতায় আছে? এই উচ্চতায়। তাহলে এই উচ্চতায়, তাহলে এখানে কৃতকার্য W সমান কত হবে? স্থিতিশক্তি হিসাবে জমা আছে mgh। যখন বস্তুটা পুরো ভূমিতে যখন অবতরণ করবে তখন স্থিতিশক্তি কত হবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, স্থিতিশক্তি কত? পুরো 0 হয়ে যাবে। mgh টা স্থিতিশক্তিটা কিসে পরিণত হবে? এখানে গতিশক্তি হয়ে যখন ভূমিতে থেমে গেল, গতিশক্তিও নেই, স্থিতিশক্তিও নেই, তাহলে শক্তিটা কোথায় গেল? তাপে রূপান্তরিত হয়ে যায়। সেই তাপ শক্তিটা কি করবে? যদি বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে সেই তাপটা কি হবে? বস্তুর উষ্ণতা বাড়াবে। ঠিক আছে, তাহলে বস্তু m ভরের বস্তু যদি তার আপেক্ষিক তাপ s হয়, উষ্ণতা বৃদ্ধি যদি T হয়, তাহলে এই h পরিমাণ তাপ m ভরের বস্তুর ক্ষেত্রে গৃহীত তাপ হিসেবে যদি কাজ করে, উষ্ণতা বৃদ্ধি T হয়, তাহলে আমরা জানি ক্যালোরিমেট্রিক মূলনীতি থেকে গৃহীত তাপ h সমান mst। তার মানে এই কার্যটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, mst তে পরিণত হচ্ছে। তাহলে W এর জায়গায় m, যদি এই উচ্চতা থেকে m ভরের বস্তু অবতরণ করে, W এর জায়গায় mgh হবে। j এর মান সিজিএস এ করছি 4.2/7 আর h এর জায়গায় mst। m হচ্ছে বস্তুর ভর, কেটে যাবে এখানে, এই T মানে হচ্ছে উষ্ণতা কতটা বাড়লো, বস্তুর উষ্ণতা বৃদ্ধি কতটা হবে। উপর থেকে একটা বস্তু যদি পড়ে এই নিচে, এই দূরত্ব নিচে, তার উষ্ণতা বৃদ্ধি কত হবে? এই ফর্মুলা থেকে আমরা পাবো। ঠিক আছে, বা উষ্ণতা বৃদ্ধি দেওয়া আছে, তাহলে কত উচ্চতা থেকে নামছে বস্তুটা, h এর মান পেতে পারি, বা h দেওয়া আছে T এর মান পেতে পারি। জলপ্রপাতের জল উপর থেকে নিচে নামছে, তাহলে এই দূরত্ব থেকে উচ্চতা থেকে নিচে নামছে, তাহলে সেই জলটার কি হবে? স্থিতিশক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হলে নিচের জলের উষ্ণতা বাড়বে। কতটা বাড়বে? এই ফর্মুলা থেকে পাবো। এগুলো দেবে অঙ্ক আছে। আর এটা সব সিজিএস এর মান বসাবো। এইটা সেমি এককে, j এর মান 980, এসটা হচ্ছে আপেক্ষিক তাপ সিজিএস এ, উষ্ণতা ডিগ্রি সেন্টিগ্রেড হবে। বা এরকম হতে পারে, একটা m ভরের বুলেট ভি বেগে যাচ্ছে, m ভরের বুলেট ভি বেগে গেল, যে দেওয়ালে গিয়ে আটকে গিয়ে রয়ে গেল, তাহলে এর মধ্যে কি শক্তি ছিল? W সমান হাফ mv স্কয়ার গতি শক্তি ছিল। দেওয়ালে গিয়ে আটকে গেল মানে গতি শক্তি 0 হয়ে গেল, তাহলে শক্তিটা কোথায় গেল? আমরা জানি সব শক্তি শেষ পর্যন্ত তাপ শক্তিতে পরিণত হয়। তাহলে এই যে গতি শক্তিটা এখানে তাপে রূপান্তরিত হবে। ওকে, ফলে এর উষ্ণতা বাড়াবে। তার মানে আমি W সমান JH এ কি করতে পারি? mgh বসাতে পারি, বা এখানে mgh এর জায়গায় হাফ mv স্কয়ারও লিখতে পারি। এটার জায়গায় হাফ mv স্কয়ার সমান 4.2 × 7 mst। তাহলে উপর থেকে নিচে নামলে W এর জায়গায় mgh হবে, আর m ভরের বস্তু v বেগে গিয়ে আঘাত করলে কত হবে? তাহলে গতি শক্তি হবে হাফ mv স্কয়ার। ওকে, এই দু ধরনের জিনিস আছে, এই দু ধরনের অঙ্ক তোমরা করবে এই প্রসেসে। হ্যাঁ, এইখানে সব অঙ্কগুলো একটু দেখবে, উদাহরণ এই ফর্মুলাতে দেওয়া আছে। এবারে
তাপগতিবিদ্যার কিছু চলরাশি আছে, সেই চলরাশিগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এগুলো উদাহরণসহ সংজ্ঞা মনে রাখলেই হবে। একটা হচ্ছে সংকীর্ণ চলরাশি, আর একটা হচ্ছে ব্যাপক চলরাশি। সংকীর্ণ চলরাশি কাকে বলে না, যেসব চলরাশি কোনো তাপগতীয় সংস্থায় থাকা পদার্থের পরিমাণ বা ভরের উপর নির্ভর করে না, তাদের সংকীর্ণ চলরাশি বলে। উদাহরণ চাপ, উষ্ণতা, পৃষ্ঠটান ইত্যাদি। আর যেসব চলরাশি কোনো তাপগতীয় সংস্থায় থাকা পদার্থের পরিমাণ বা ভরের উপর নির্ভর করে, তাদের ব্যাপক চলরাশি বলে। যেমন আয়তন, চৌম্বক এসব। ঠিক আছে, যেমন গ্যাসের আয়তন, গ্যাসের ভর যত বাড়বে আয়তন তত বাড়বে, তাহলে আয়তনটা ভরের সঙ্গে সমানুপাতিক। পৃষ্ঠটান, জলের পৃষ্ঠটান পড়েছ নির্দিষ্ট, তো জলের পরিমাণের উপর কি পৃষ্ঠটান নির্ভর করে না। জলের পৃষ্ঠটান ধরো 72 সেই জলের পরিমাণ যায় হোক না কেন, তাহলে এটা ভরের উপর নির্ভর করে না, তাই পৃষ্ঠটানটা হবে সংকীর্ণ চলরাশি। আর এইদিকে আয়তনটা হলো ব্যাপক চলরাশি ইত্যাদি। কাকে বলে উদাহরণ, আর এখানে একটা ছক দিয়ে আছে সংকীর্ণ ব্যাপক চলরাশির তালিকা, এগুলো একটু দেখে নেবে। এবারে আমরা চলে আসি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। প্রথম সূত্রটা কি বলছে, জুলের সূত্রটাকেও অ্যাকচুয়ালি প্রথম সূত্র বলা হয়, W=H, কিন্তু ওইটা শুধু জুল, বিজ্ঞানী জুল আবিষ্কার করেছিল, তাই প্রথম সূত্র বা জুলের সূত্র। প্রথম সূত্রের আরেকটা রূপ আছে, সেইটা আমরা আলোচনা করব এখন। ধরো কোনো একটা তাপগতীয় সংস্থা, সংস্থা বলতে সাধারণত বোঝায় একটা চোঙ, এই চোঙের মধ্যে একটা পিস্টন আছে, অবাধে পিস্টনটা যাতায়াত করতে পারে উপর নিচে, এর মধ্যে কিছু গ্যাস আছে, গ্যাস মলিকুল আছে। ওকে, তাহলে এটা একটা তাপগতীয় সংস্থা হলো। এর মধ্যে কি কি চলরাশি আছে, গ্যাস আছে, গ্যাসের আয়তন আছে, পাত্রের দেয়ালে চাপ দিচ্ছে, চাপ আছে, উষ্ণতা আছে, এসব চলরাশি, গ্যাসের ভর আছে ইত্যাদি। তো এই তাপগতীয় সংস্থাতে যদি আমি বাইরে থেকে কিছু তাপ প্রয়োগ করি, ধর বাইরে হিট দিচ্ছি, কত ডিকিউ পরিমাণ তাপ দিচ্ছি, এই পরিমাণ তাপ দিলে এই তাপটা কি হবে, দু রকম ভাবে ব্যয় হবে বা খরচ হবে। একটা হচ্ছে গ্যাসের অণুগুলো এই তাপ শোষণ করে অণুগুলোর গতিশক্তি বাড়বে, ফলে অণুগুলোর মধ্যে সংঘর্ষ বাড়বে, ফলে উষ্ণতা বৃদ্ধি হবে। অর্থাৎ তাপের কিছু অংশ উষ্ণতা বাড়ায় তথা অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাবে। তার মানে একটা নতুন রাশি আমরা জানবো, ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি ইউ। একটা নতুন টার্ম জানবো, অভ্যন্তরীণ শক্তি ইউ দ্বারা। আর অভ্যন্তরীণ শক্তি কতটা বাড়লো, শক্তি বৃদ্ধি, সেটাকে ডিইউ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে পদার্থ তাপের কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বাড়াবে, বাকি অংশটা কি হবে, এই পিস্টনটাকে ঠেলে বাইরে থেকে তুলবে, তাহলে কিছু একটা বাহ্যিক কার্য করবে, ওয়ার্ক ডান। শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী তাহলে পদার্থ তাপ সমান গ্যাসের অণুগুলোর মধ্যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি প্লাস বাহ্যিক কার্য। এইটাই হচ্ছে তোমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে এখানে যারা নতুন রাশি পেলাম অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি মানে যে কোনো পদার্থের মধ্যে গ্যাসের অণুগুলো বা যে কোনো পদার্থের অণু তো অণু দিয়ে তৈরি, অণু পরমাণু দিয়ে তৈরি। তো অণু পরমাণুগুলোর মধ্যে দু ধরনের শক্তি থাকে, একটা স্থিতিশক্তি আর একটা গতিশক্তি। তো এই স্থিতিশক্তি গতিশক্তি সমষ্টিটাকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি। এই অভ্যন্তরীণ শক্তি প্রত্যেকটা পদার্থের মধ্যেই থাকবে, আমাদের মধ্যে আছে, জীব জড় সবার মধ্যেই থাকে। এখন অভ্যন্তরীণ শক্তি অ্যাকুরেট কতটা আছে তা অ্যাকুরেট ক্যালকুলেশন করা সম্ভব নয়, তবে আমরা দেখতে পেরেছি যে দেখা গেছে অভ্যন্তরীণ শক্তি পরিমাণটা কতটা বাড়লো বা কমলো সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিটা কতটা বাড়বে সেটা নির্ভর করবে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। গ্যাসের উষ্ণতা যত বাড়বে অভ্যন্তরীণ শক্তিটা তত বাড়বে, উষ্ণতা কমলে অভ্যন্তরীণ শক্তি কমবে।
তাহলে উষ্ণতার উপর নির্ভর করে, আর চাপ আয়তন এসবের উপর নির্ভর করে না বৃদ্ধিটা। ওকে, তাহলে এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটা হচ্ছে একটা সাধারণ রূপ। এখান থেকে আমরা অভ্যন্তরীণ শক্তির ধারণা পেয়ে গেলাম জিনিসটা কি। আরেকটা হচ্ছে বাহ্যিক কার্য, এই বাহ্যিক কার্য কতটা করবে সেটা আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, ওকে। ধরো আমি একটা চোঙের মধ্যে পিস্টনটা আছে এবি পজিশনে, বাইরে থেকে আমি বল প্রয়োগ করলাম, পরে পিস্টনটাকে এই জায়গায় নিয়ে এলাম, এ ড্যাশ বি ড্যাশ, তো সরণ এক্স, আর পিস্টনটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এরিয়া। তাহলে আয়তন কমে গেল, কত আয়তন কমলো, ডিভি হচ্ছে আয়তন কমলো, মানে ভূমির ক্ষেত্রফলের উচ্চতা এই পরিমাণ, এখান থেকে পিস্টন এখানে এলো, তা এতটা আয়তন কমে গেল, যে এইটুকুটা আয়তন, এই পরিমাণ আয়তন কমলো, এখানে পিস্টনটা এখানে এলো, তাহলে আয়তন কমলো, এই ভিতরে ফাঁকা জায়গাটা, এইটা আয়তন, এতটা আয়তন কমে গেল। এবার এটা যদি চোঙের আয়তনের ফর্মুলা কি, ক্ষেত্রফল ইনটু উচ্চতা, এই পরিমাণ আয়তন কমবে। এবার কৃতকার্য বের করব, কৃতকার্য ডিডব্লিউ সমান কি জানি, কার্য সমান বল ইনটু সরণ, বল হচ্ছে বল প্রয়োগ করেছি, সরণ হচ্ছে এক্স, আবার এই বল প্রয়োগ করা মানে বল সমান কি জানি, এই দিকে বল প্রয়োগ করা মানে গাছের অণুগুলো উপরে যেটা চাপ দিবে, যদি চাপ কি হয় তো পি ইনটু এ, কারণ চাপ সমান জানি বল বাই ক্ষেত্রফল, তাহলে বল সমান পি ইনটু এ ইনটু এক্স, আর এ ইনটু এক্স মানে আয়তন কতটা কমলো, আয়তন সংকোচন ডিভি, বা পি ইনটু ডিভি মানে আয়তনের পরিবর্তন, মানে v2 মাইনাস v1 বা v1 মাইনাস v2। তাহলে কৃতকার্য জায়গায় ডিভিশন ডিউ প্লাস ডিডব্লিউ, এই ডিডব্লিউ জায়গায় আমরা কি লিখব, পিডিভি। ওকে, অতএব ডিকিউ সমান ডিউ প্লাস পিডিভি, এটা হচ্ছে প্রথম সূত্রের সাধারণ রূপ। এবার অভ্যন্তরীণ শক্তি এগুলো একটু দেখে নেবে, অভ্যন্তরীণ শক্তি কাকে বলে ইত্যাদি। গ্যাস দ্বারা বাহ্যিক কার্য তোমাদের বইতেও করে দেওয়া আছে, দেখবে এইভাবে করবে, বইতে এইভাবেও আছে, দেখে নেবে একই জিনিস ইত্যাদি। এবারে আমরা একটু চাপ আয়তনের যে পরিবর্তনটা হলো কৃতকার্য মানে পিডিভি, এটাতে আমরা কিছু দেখব, চিত্রটা কেমন হবে একটু দেখানো যায়। চাপ ভার্সেস আয়তন, ধরো আমি এরকম একটা লেখচিত্র ধরুন, এই সমচাপ প্রক্রিয়ায় আয়তন বাড়াচ্ছি, চাপ বাড়ছে না কমছে না, এটা সমচাপ প্রক্রিয়ার লেখচিত্র। তাহলে লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ, এটা হচ্ছে ধরো এখান থেকে এটা হচ্ছে এ বি সি, তাহলে ও এটা হচ্ছে যেটুকুটা হচ্ছে চাপ, আর ও সিটা হচ্ছে যেটুকুটা আয়তন। তাহলে কি ও এ বি সি এর ক্ষেত্রফল কার সঙ্গে সমান আছে, দেখো ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, প্রস্থ ও এ গুণিত ও সি, দৈর্ঘ্য প্রস্থ ও এ সমান পি, আর ও সি হচ্ছে বি, পি ইনটু বি, বি মানে আয়তনের পরিবর্তন ডিবি। আবার চাপ আর আয়তন গুণ করলে কি হয়, এই লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলকে বোঝায়। আমার লেখচিত্র যেমনই হোক না কেন, চাপ আয়তন নির্বিত দাঁড়িয়ে আমার লেখচিত্র আছে, তো কৃতকার্য কত হবে, এই লেখচিত্র আর আয়তন অক্ষ দ্বারা সীমাবদ্ধ, এই লেখচিত্র আর আয়তন অক্ষ দ্বারা সীমাবদ্ধ মোট এই ক্ষেত্রফলটাকে বলা হয় কি, কৃতকার্য, মোট ক্ষেত্রফলটাকে বলা হয় কৃতকার্য গ্যাস দ্বারা। ওকে, আচ্ছা, এবারে আমরা গ্যাসের আপেক্ষিক তাপ নিয়ে একটু আলোচনা করব। গ্যাসের আপেক্ষিক তাপ,
গ্যাসের আপেক্ষিক তাপ। তার আগে আমরা এমনি আপেক্ষিক তাপের ফর্মুলা আমরা জানি, ক্যালোরিমিটারে পড়েছি, ক্যালোরিমিটার চ্যাপ্টারে, যে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা পরিচিত তাপ যদি H হয়, H সমান mst, টিটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি বা T2 - T1, তাহলে এসটাকে কি বলা হয়? এসটা হচ্ছে আপেক্ষিক তাপ কঠিন বা তরলের ক্ষেত্রে। অর্থাৎ এস সমান কত? H বাই m ইনটু T2 - T1। অর্থাৎ আপেক্ষিক তাপ সমান গৃহীত তাপ ডিভাইড বাই বস্তুর ভর ইনটু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আপেক্ষিক তাপ নির্ণয়ের এটা হচ্ছে একটা সংজ্ঞা বা ফর্মুলা। এবার এই কঠিন বা তরলের ক্ষেত্রে দেখো, এই যে তাপটা দেওয়া হয় পদার্থবিজ্ঞানে, এখানে এইচ এর জায়গায় কি লিখি? ডিকিউ, গৃহীত তাপ বা পরিচিত তাপ, বা এম, আর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসটাকে ডিটি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, অর্থাৎ এম যদি 1 হয়, ডিটি যদি 1 হয়, m1 মানে একক ভর, একক ভরের কোনো বস্তুর ডিটি 1 মানে একক উষ্ণতা বৃদ্ধি করা হলো, তাহলে এসটা কার সঙ্গে সমান হবে? ডিকিউ। তাহলে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তাকে আপেক্ষিক তাপ বলে। এটা আমরা ক্যালোরিমিটারে পড়েছি, একক ভরের বস্তুর একক উষ্ণতা বৃদ্ধিতে যে তাপ লাগে। তাহলে আপেক্ষিক তাপ মানে এক ধরনের তাপ প্রয়োগ করা হচ্ছে একটা বস্তুতে, যার ভর হবে 1 একক আর উষ্ণতা বাড়াবো 1 একক, তাহলে যে তাপ দেয় তাকে আপেক্ষিক তাপ বলা হয়। কঠিন বা তরলের ক্ষেত্রে আপেক্ষিক তাপ একটাই থাকে, কেন না? কারণ তাকে বাইরে থেকে তাপ দিলে তার আয়তন বা চাপের খুব একটা পরিবর্তন হয় না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে এই আপেক্ষিক তাপটাই এসটাকেই দুভাগে ভাগ করা হয়েছে, একটা স্থির আয়তনে আপেক্ষিক তাপ, একটা স্থির চাপে আপেক্ষিক তাপ। গ্যাসের ক্ষেত্রে দু ধরনের আপেক্ষিক তাপ থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন স্থির রেখে, একক ভরে একটা গ্যাস নিলাম, রেখে তার আয়তন স্থির রেখে উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে গেলে যা তাপ লাগবে সিপি মানে চাপ স্থির, চাপ স্থির রেখে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে এর তুলনায় একটা বেশি তাপ দিতে হয়। দু রকমের তাপ আছে, একটা আয়তন স্থির রেখে যদি উষ্ণতা 1 ডিগ্রি বাড়ায় তাহলে যে তাপ দিতে হয় তার মানটা কম, আর চাপ স্থির রেখে 1 ডিগ্রি উষ্ণতা বাড়াতে যে তাপ দেয় তার মানটা বেশি। তাই গ্যাসের ক্ষেত্রে দু ধরনের আপেক্ষিক তাপ আছে, একটা স্থির চাপে আপেক্ষিক তাপ, সেটা সিপি দিয়ে প্রকাশ করা, একটা স্থির আয়তনে আপেক্ষিক তাপ মানে সিভি, কনস্ট্যান্ট ভলিউম কনস্ট্যান্ট প্রেসার, এবার মনে হয়। এবং সিপির মানটা বেশি হয় সিভির তুলনায়, সেগুলো আমরা একটু পরে আলোচনা করব। তার আগে এই ফর্মুলাতেই যদি বসাই, এই ফর্মুলা অনুযায়ী, তাহলে গ্যাসের ক্ষেত্রে তার সিপি যদি বসাই, এসের জায়গায় সিপি যদি লিখি, তাহলে সিপি সমান ডিকিউ বাই এম ইনটু ডিটি, একই সংখ্যা। সিবি লিখলেও একই জিনিস হবে, ডিকিউ বাই এম ইনটু ডিটি। তবে সিপি ক্ষেত্রে একটু বেশি তাপ দিতে হয়, ডিকিউ ড্যাশ হচ্ছে, এটা টি। তাহলে স্থির চাপে আপেক্ষিক তাপের সংজ্ঞা কি বলবো? একক ভরের কোনো বস্তুর গ্যাস বলবো এখানে, একক ভরে কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই গ্যাসের স্থির চাপে আপেক্ষিক তাপ বলে। লম্বায় হওয়া হলগুলোকে বানানো ধরতে বলেই দিয়েছি। স্থির আয়তন আপেক্ষিক তাপের সংজ্ঞা কি? না, একক ভরে কোনো গ্যাসের উষ্ণতা যদি আয়তন স্থির রেখে একক ভরে গ্যাসের উষ্ণতা যদি 1 ডিগ্রি বাড়ানো যায় যে তাপ লাগে তাকে স্থির আয়তনের তাপ। একটা চাপ স্থির রেখে একক ভরে কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যে তাপ লাগে। ওকে, আবার এন দিয়েও হয়, এন দিয়ে একক ঘন্টায় 1 মোল গ্যাস, এন হচ্ছে মোলের সংখ্যা, 1 মোল গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যে তাপ লাগে, তখন সেগুলো মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, তাহলে সিপি সিবি দু ধরনের একক হবে। যদি এটা ভর দিই তাহলে সিপি আর সিবি একক তো একই হবে দুজনেরই। সিজি এসআই তে করলে ওখানে তাপের একক জুল, আর নিচে হচ্ছে কেজি আর কেলভিন মানে কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, এমনি আপেক্ষিক তাপ। আর মোলার আপেক্ষিক তাপ হলে কি হবে? জুল, তখন এটা মোল হবে এন মোল, তাহলে জুল নিচে মোল আছে, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এটা মোলার আপেক্ষিক তাপ হলে পার মোলে হবে, আর ভরের আকারে হলে এমনি আপেক্ষিক তাপ জুল পার কেজি পার কেলভিন। সিজিএস হলে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, এই একক আর এই একক একই কঠিন তরলের ক্ষেত্রে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা একক আছে পার মোল, জুল পার মোল পার কেলভিন। ওকে, তাহলে সিপি সিবি সংজ্ঞাটা পেলাম। ঠিক আছে, এবার আমরা ঘুরিয়েও বলতে পারি, এভাবে বলতে পারি, এই ফর্মুলা দিয়েও বলতে পারি।
সিপি সিপি যদি হয় তাহলে এই যে জায়গায় ডিকিউ লিখবো গ্যাসের ক্ষেত্রে এম এস এর জায়গায় সিপি, এটা লিখবো ডিটি, বা ডিকিউ সমান স্থির আয়তনে হলে এম সিভি হবে ইনটু ডিটি। এইটা বেশি তাপ, এটা কম তাপ, এমনি হবে তাপ। আর যদি মোলার হয় তাহলে এম এর জায়গায় এন এনসিপি ডিটি আর বা এনসিভি ডিটি লিখবো। ওকে, এইগুলো থেকেই আমাদের ফর্মুলা আছে সিপি সমান ডিকিউ ড্যাশ বাই এন ডিটি, সিবি সমান ডিকিউ বাই এন ডিটি। এসছে এটা থেকে এটা, এটা থেকে এটা। সুতরাং গ্যাসের ক্ষেত্রে দু ধরনের আপেক্ষিক তাপ থাকে। এবারে কেন দু ধরনের কেন আপেক্ষিক তাপ থাকে, বা কোন আপেক্ষিক তাপটা বেশি, সিপিটা এখানে বেশি হয় সিবি থেকে, কেন সেটা একটু আলোচনা করছি। ধরো আমি একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস একটা চোঙের মধ্যে নিয়েছি, এর চাপ স্থির রেখে উষ্ণতা বাড়াবো। ঠিক আছে, চাপ স্থির রেখে উষ্ণতা n মোল গ্যাস নিয়েছি, না 1 মোল, আচ্ছা n মোলই নিচ্ছি, ডিটি উষ্ণতা বৃদ্ধি করব। স্থির আয়তনে একবার নেবো, একবার স্থির চাপে। যদি স্থির আয়তনে যদি নেই তাহলে বাইরেতে কতটা তাপ দেবো, যদি ডিকিউ পরিমাণ তাপ দিই তাহলে ডিকিউ সমান কি হবে, যদি স্থির আয়তনে নেই তখন হবে সিভি, তাহলে এন সিভি ডিটি। যেহেতু স্থির আয়তনে নিয়েছি তাহলে দেখো ডিকিউ এর ভ্যালুটা আবার কি জানি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা আবার চলে এসেছি, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ মানে পিডিবি। যেহেতু স্থির আয়তনে নিচ্ছি তাহলে পিডিবিটা কি হবে, আয়তন স্থির হলে মানে পি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আয়তনের পরিবর্তন ডেরিভেটিভ 0, অতএব কৃতকার্য মানে পিডিভি সমান 0, ডিভি 0 মানে কৃতকার্য 0, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তাই তো। তখন ডিকিউ সমান তাহলে কি হবে, ডিকিউ এর জায়গায় এন সিভি ডিটি ডিউ। যে তাপটা দেবে সেটা ডিউ মানে কি উষ্ণতা বৃদ্ধি হবে, শুধুমাত্র উষ্ণতাই বাড়াবে ওই তাপটা, এই প্রদত্ত তাপটা পুরোটা উষ্ণতা বাড়াবে। ওকে, তা ডিউ সমান হয়ে গেল সিবি এন সিবি ডিটি। তাহলে প্রদত্ত তাপের পুরোটা, যে তাপটা তার পুরোটা অভ্যন্তরীণ শক্তি বাড়াবে, কোনো বাহ্যিক কার্য হবে না, ডিকিউ মানে ডিউ প্লাস 0। এবার ডিকিউ এর জায়গায় যেহেতু স্থির আয়তনে করেছি তাহলে ডিকিউ এনসিভি ডিটি হবে এনসিভি ডিটি সমান ডিকিউ। পদতাপের পুরোটা শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তি বাড়াবে, কোনো বাহ্যিক কাজ হবে না, এই আপেক্ষিক তাপটা বোঝাচ্ছে। অপরপক্ষে যে স্থির আয়তনে যদি করি, আয়তনটা স্থির রেখে, এটা স্থির আয়তন স্থির চাপে যদি করি, মানে পি যদি কনস্ট্যান্ট থাকে তখন আমি বাইরে যদি তাপ দেবো ডিকিউ ড্যাশ সমান ডিউ প্লাস ডিডব্লিউ, তাই তো। আর ডিকিউ ড্যাশ যেহেতু চাপ স্থির তখন ডিকিউ ড্যাশের জায়গায় হবে এন সিপি ডিটি, তাই তো। ফর্মুলা এম এইচ সমান এম এস টি, এম বলতে এন মোল, এস বলতে সিপি, যেহেতু স্থির চাপে পরীক্ষাটা করছি, উষ্ণতা বৃদ্ধি টি সমান ডিউ হবে প্লাস ডিডব্লিউ মানে বাহ্যিক কার্য হবে। আর যেহেতু দুজনের উষ্ণতা বৃদ্ধি সমান তার দুজনের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সেম হবে, তাই তো। তাহলে এনসিপি ডিটি সমান ডিউ এর জায়গায় নিব এনসিপি ডিটি প্লাস ডিডব্লিউ মানে পিডিবি। ওকে, তাহলে দেখো সিপিটা বড়, সিপি তুলনায় সিপির সঙ্গে এটা বাহ্যিক কার্যের জন্য আরো কিছু তাপ দিতে হচ্ছে, সিপির সঙ্গে এটা যোগ করলে তবে সিপি হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সিপি গ্রেটার দ্যান সিবি। এবার এখান থেকে একটা ক্যালকুলেশন করব, এই দিকে নিয়ে সব n কমন নিয়ে নাও, সিপি মাইনাস সিবি ইনটু ডিটি, পিডিবি সমান কত 8 ডিটি, আর পিবি সমান nRT, আর পিডিবি সমান nRDT, n কেটে গেল, অতএব সিপি মাইনাস সিবি সমান আর ডিটি কেটে গেল, তাহলে হলো আর প্রমাণ হয়ে গেল। এই ডেরিভেটিভ করো না, পিডিবি সমান nRDT।
এটা গ্যাসের অবস্থার সমীকরণ। পিডিবির জায়গায় এনআরডিটি বসে তাহলে সিপিটা সিপির তুলনায় কতটা বড়? সার্বজনীন গ্যাস ধ্রুবক যতটা ততটাই সিপিটা সিপি থেকে বড় হবে। সিপি মাইনাস সিপি সমান আর, বা পিডিবি সমান এনআরডিটি। ওকে, এটা বলে দেখা যায় সিপি কাটা দেয় সিবি বা সিপি মানে সিপি সমান আর প্রমাণ করো। হ্যাঁ, বই তো করা আছে, দেখবে তাহলে আশা করি বুঝতে পারবে। আর এই যে তাহলে দুটো আপেক্ষিকতা পেলাম গ্যাসের ক্ষেত্রে, একটা সিপি একটা সিবি, এই দুটোর অনুপাতকে গামা দিয়ে প্রকাশ করা হয়। সিপি বাই সিবি এদের অনুপাত সমান গামা। ঠিক আছে, সিপি বাই সিবি এদের অনুপাতটা গামা দিয়ে প্রকাশ করা হয়। এর মান একটা নির্দিষ্ট আছে। যদি তুমি এক পারমাণবিক গ্যাস নাও, এদের অনুপাত হবে 1.666 1.67, দ্বি পারমাণবিক গ্যাস হলে 1.4 বা 1.41, ত্রিপারমাণবিক গ্যাস হলে 1.3। ঠিক আছে, এইভাবে এই সিপি সিবি অনুপাত থেকে গ্যাসের প্রকৃতিটা আমরা জানতে পারি। গ্যাসটা হচ্ছে এক পারমাণবিক না দ্বি পারমাণবিক না বহু পারমাণবিক। আবার গামার মানটা আছে, দেখে আমরা এই চ্যাপ্টারে পড়াবো শেষের দিকে। শব্দের নির্ণয়ের সময় গামার মানটা জানার প্রয়োজন হয়। এখানেও আরেকটা চ্যাপ্টার, এইখানেই পড়াবো একটা টপিক রুদ্ধতাপ প্রক্রিয়া। সেই রুদ্ধতাপ প্রক্রিয়া পর্যালোচনা করার সময়ও আমরা গামার মানটা আমাদের জানতে হয়। ওকে, তাহলে এগুলো আমাদেরকে পড়তে হবে। আবার সিপি সিবি কাকে বলে, দুটো অনুপাতকে, এদের গুরুত্ব লিখো। হ্যাঁ, তো আমাকে গুরুত্বটা এভাবে লিখতে হবে। এবারে সমষ্ণ রুদ্ধতাপ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। চারটে প্রক্রিয়া আছে, চাপ, আয়তন, উষ্ণতার ব্যাপার নিয়ে। ঠিক আছে, মোটামুটি আমাদের এখানে চারটে প্রক্রিয়া আছে। একটা হচ্ছে সম আয়তনিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আয়তনটা কনস্ট্যান্ট, আয়তন মানে ভলিউম কনস্ট্যান্ট, কারণ আয়তনের পরিবর্তন 0, অতএব বাহ্যিক কার্য ডিডব্লিউ সমান পিডিবি সমান 0। কোনো বাহ্যিক কার্য হয় না এই প্রক্রিয়ায়। লেখচিত্রটা পি ভার্সেস বি, লেখচিত্র কি হবে এইরকম, কৃতকার্য 0, তার লেখচিত্র রাশি অবগত ক্ষেত্রফল 0, কৃতকার্য 0, ক্রমাতিক ক্রিয়া ইত্যাদি। এই প্রক্রিয়া আয়তনটা কনস্ট্যান্ট কিন্তু চাপ কনস্ট্যান্ট নয়। আরেকটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। এটা আইসোকোরিক প্রসেস, এটা হচ্ছে আইসোবেরিক প্রসেস। এখানে চাপটা কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, এখানে চাপটা কনস্ট্যান্ট, তার মানে ডিডব্লিউ সমান পিডিবি নট ইকুয়াল টু 0, তার একটা বাহ্যিক কার্য হবে সমচাপ প্রক্রিয়ায় নট ইকুয়াল টু 0। তার চাপ আয়তন করলে সমচাপ মানে এরকম লেখচিত্রটা, এই লেখচিত্র রাশি আমাদের ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে, কৃতকার্য লেখচিত্র রাশি আমাদের ক্ষেত্রফলের সঙ্গে সমান। এছাড়া আরেকটা প্রক্রিয়া আছে যেখানে পি ও ভি, এখানে একটা স্থির, হয় আয়তন স্থির চাপ পরিবর্তনশীল, অথবা চাপ স্থির আয়তনের পরিবর্তন। পি ইকুয়াল কনস্ট্যান্ট, ভি নট ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখানে ভি কনস্ট্যান্ট আর পি নট ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, আর পি ভি যদি উভয় যদি পরিবর্তনশীল হয়, পি ও ভি উভয় যদি পরিবর্তনশীল হয়, তখন দুটো প্রক্রিয়া আছে। একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, আর একটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া, এটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া নিতে বলে আইসোথার্মাল প্রসেস, আর এটা বলে অ্যাডিয়াব্যাটিক প্রসেস। সমষ্ণ প্রক্রিয়া উষ্ণতাটা কনস্ট্যান্ট। এখানে কি হবে, সমষ্ণ প্রক্রিয়ায় কি হবে, টেম্পারেচারটা টিটা কনস্ট্যান্ট হবে, উষ্ণতা পরিবর্তন।
মানে চাপ আয়তন মানে সমস্ত প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় চাপ আয়তন উভয় পরিবর্তনশীল কিন্তু উষ্ণতা ধ্রুবক। আর রুদ্ধতাপ যে প্রক্রিয়ায় চাপ উষ্ণতা ও আয়তন সবই পরিবর্তনশীল মানে T নট ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাকে রুদ্ধতাপ প্রক্রিয়া বলা হয়। সমস্ত প্রক্রিয়া মানে কি? বয়েলের সূত্র মানে টি যদি ধ্রুবক হয় তাহলে উষ্ণতার পরিবর্তন কত? 0। তাহলে আমরা জানি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিউ সমান কত? সিবি ডিটি। একটু আগে দেখিয়েছি সিপি মাইনাস সিবি সমান 8 প্রমাণ করার সময় দিলাম এন ডিউ সমান সিবি ডিটি, এটা 0 হয়ে যাবে। এন সিবি ডিটি 0। অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে না, তার মানে যে বাইরে যে তাপটা দেবো সেই তাপটা কি হবে? ডিউ প্লাস ডিডব্লিউ ছিল, কিন্তু ডিউ তো এখানে 0, এটা তাহলে এটা 0 হবে। তার মানে যে তাপটা দেবো ডিকিউ সমান ডিডব্লিউ সঙ্গে সমান হবে। ওকে, প্রদত্ত তাপ সমান বাহ্যিক কাজ করতে ব্যয় হবে। সমস্ত প্রক্রিয়া। আর এখানে চাপ আয়তনের মধ্যে কি রিলেশন হবে? সমস্ত প্রক্রিয়ায় চাপের সঙ্গে আয়তন ব্যস্তানুপাতিক পরিমাপ হয়, অর্থাৎ পিভি সমান কনস্ট্যান্ট। সমস্ত প্রক্রিয়া মানে বয়েলের সূত্র, চাপ আয়তন ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে কখন? না যখন উষ্ণতা স্থির থাকবে, বয়েলের সূত্র মেনে চলে। আর সমস্ত প্রক্রিয়া হতে গেলে ধীর গতির প্রক্রিয়া হতে হবে। কেন? আর যে উষ্ণতা স্থির, যদি ধরো আমি একটু বুঝে দিচ্ছি, যে উষ্ণতা স্থির তাহলে এমন একটা চোখ নিতে হবে যে চোখের মধ্যে যখন প্রক্রিয়াটা করবো অর্থাৎ পিস্টনটাকে উপর নিচে ওঠানামা করবো তখন ভিতরে আবদ্ধ গ্যাসের উষ্ণতা পরিবর্তন হবে। কিন্তু যেহেতু সমস্ত প্রক্রিয়া উষ্ণতা স্থির রাখতে গেলে যদি এখানে তাপ কমে যায় তাহলে বাইরে থেকে তাপ ভিতরে দিতে হবে ডিকিউ, বা এখানে ভিতরে গ্যাসটা যদি উত্তপ্ত হয়ে যায়, উষ্ণতা হিট যদি বেশি উৎপন্ন হয় তো অতিরিক্ত তাপটাকে বাইরে বার করে দিতে হবে সারাউন্ডিং পরিবেশে, যাতে উষ্ণতা স্থির থাকে। তবে তাপের আদান প্রদান হতে হবে, চোখ থেকে সারাউন্ডিং বা সারাউন্ডিং থেকে চোখে তাপের আদান প্রদান হতে হবে। তবে এটা ধীরে গতির প্রক্রিয়া হলে তবে তাপটা পরিবেশে যাওয়ার সুযোগ পাবে। ওকে, এটা ধীর গতির প্রক্রিয়া হতে হবে। আর এই পাত্রটাকে তাপের সুপরিবাহী হতে হবে, তবে তাপ ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে যাতায়াত করতে পারবে। ওকে, আর রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাপটা অবরুদ্ধ মানে ভিতরের তাপ বাইরে, বাইরের তাপ ভিতরে যেতে পারবে না, ডিকিউ সমান 0 রুদ্ধতাপ প্রক্রিয়ায়। ওকে, তাহলে সেক্ষেত্রে কি করবে? রুদ্ধতাপ প্রক্রিয়া হলে কি করবে? তাপটা যদি অবরুদ্ধ ডিকিউ 0 হয় তাহলে আমরা মেন ফর্মুলা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। যেহেতু ডিকিউ 0 তাহলে ডিইউ প্লাস ডিডব্লিউ, অতএব ডিডব্লিউ সমান কত? মাইনাস ডিইউ। আমরা জানি এখানে বাহ্যিক কাজ করতে হয়, বাহ্যিক কাজ করতে গেলে কি করতে হয়? কিছু তাপ শক্তি দিতে হবে, যেহেতু এখানে রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাপ দিতে পারছি না, অথচ গ্যাস আয়তনে প্রসারিত হয়ে বাহ্যিক কাজ করছে, ডিডব্লিউ মানে পিডিবি, তার জন্য শক্তি করতে পারবে গ্যাস তার ভিতরে সঞ্চিত অভ্যন্তরীণ শক্তি থেকে খরচ করবে, তার অভ্যন্তরীণ শক্তি মাইনাস মানে কমে যাচ্ছে, আর অভ্যন্তরীণ শক্তি কমে গেলে তার গ্যাসের উষ্ণতাও কমে যাবে, অর্থাৎ রুদ্ধতাপ প্রসারণে ওই জন্য গ্যাস শীতল হয়। উদাহরণ, সাইকেলের চাকা বাস্ট হয়ে গেলে দেখবে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, ফুটবল বা বেলুন ফেটে গেলে দেখবে ঠান্ডা হয়ে গেছে। কেন? কারণ যখন হঠাৎ করে আয়তনে প্রসারিত হচ্ছে বা ফেটে যাওয়ার আয়তনে প্রসারিত হচ্ছে, চাপ কমে গেছে, আয়তনে বেড়ে গেছে, তা নিজের থেকে আয়তনে বাড়ছে, হঠাৎ করে প্রক্রিয়াটা ঘটছে, তার জন্য বাইরে থেকে যে শক্তি দরকার সেটা সাপ্লাই হচ্ছে না, ডিকিউ 0। তখন গ্যাস নিজে থেকে অভ্যন্তরীণ শক্তিটা ব্যয় করে আয়তনে প্রসারিত হতে সাহায্য করছে, তাই রুদ্ধতাপ প্রসারণে গ্যাস শীতল হয়। ওকে, আর এটা দ্রুত গতির প্রক্রিয়া হতে হবে, তবেই তাপটা অবরুদ্ধ হয়ে থাকবে। মানে ধীর গতির হলে কি হবে? তাপটা পরিবেশে চলে যাওয়ার সুযোগ পাবে, তাহলে রুদ্ধতাপ হবে না, হয়ে যাবে সমস্ত প্রক্রিয়া। এটি উল্টোটা হবে, এটা ধীর গতি, এটা দ্রুত গতির প্রক্রিয়া। এটা পাত্রটাকে সুপরিবাহী হতে হবে চোঙটাকে, আর এটা যে পাত্রে করা হবে সেই পাত্রটাকে তাপের কুপরিবাহী হতে হবে, তবেই দ্রুত গতিতে প্রক্রিয়া ঘটলে তবেই রুদ্ধতাপ প্রসারণে গ্যাস শীতল হবে। হ্যাঁ, সাইকেলের চাকা হঠাৎ করে বাস্ট হয়ে গেল, দেখো ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, কেন না? গ্যাস বাস্ট হয়ে যাওয়া মানে কি? তার চাপটা কমে গেল, তাহলে গ্যাস নিজে থেকে আয়তনে প্রসারিত হচ্ছে, তাহলে প্রসারিত হতে গেলে কিছু কার্য করতে হবে,
কারণ ডি ডাব্লিউ সমান পি ডিভি, ডিভি মানে আয়তন বৃদ্ধি হচ্ছে, তাহলে কাজ করতে হবে, কাজ করতে গেলে শক্তি দরকার, কিন্তু রুদ্ধতাপ প্রক্রিয়ায় কৃতকার্য জিরো হয়ে যাচ্ছে, এই সরি তাপ দিতে পারছি না, তাপের আদান প্রদান জিরো, তো ডি কিউ জিরো হয়ে যাওয়ার জন্য তার ডি ডাব্লিউটা কি হচ্ছে মাইনাস ডিউ, মাইনাস মানে অভ্যন্তরীণ শক্তি যেটা আছে তার ভিতর থেকে নিয়ে বাহ্যিক কাজ করছে, তাই অভ্যন্তরীণ শক্তি কমে যাচ্ছে, তাই রুদ্ধতাপ প্রসারণে গ্যাস শীতল হয়। মোটামুটি এইরকম 4টে প্রক্রিয়া আছে, 1 2 3 4টে। আর এই দুটোর মধ্যে আর কি পার্থক্য আছে, এদের লেখচিত্রগুলো কেমন হবে বাকি। সমষ্ণ প্রক্রিয়ায় পি ভার্সেস ভি আর রুদ্ধতাপ প্রক্রিয়া সব চাপের সঙ্গে আয়তন ব্যস্তানুপাতিক, তার লেখচিত্রটা কেমন হবে, ব্যস্তানুপাতিক হওয়ার জন্য সমপরাবৃত্ত এরকম হবে, চাপের সঙ্গে আয়তন, মানে আয়তন যত বাড়বে চাপ তত কমবে, ব্যস্তানুপাতিক। আর সমষ্ণ প্রক্রিয়া যখন বয়েলের সূত্র মেনে চলে, আর রুদ্ধতাপ প্রক্রিয়াও বয়েলের সূত্র ঠিক নয়, পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, এই সূত্রটা মেনে চলে, যেহেতু এখানে চাপ আয়তন আর উষ্ণতা তিনটেই পরিবর্তন হচ্ছে, এই সমীকরণটা মেনে চলে, তাহলে এখানেও চাপের সঙ্গে আয়তন ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তো এর তুলনায় পিভি টু পাওয়ার গামা, এটা যদি গামা আছে তাহলে এর লেখচিত্রটা একই হবে, কিন্তু একই জায়গা থেকে যদি করি একটা এদিক একটা এদিক, ঠিক আছে। তো রুদ্ধতাপ প্রক্রিয়ার লেখচিত্রের নতিটা কি হবে, সমষ্ণ লেখের নতি অপেক্ষা গামা গুণ কম বেশি হবে রুদ্ধতাপ, মানে অনুভূমিকের সঙ্গে সমষ্ণ লেখের নতিটা কম অ্যাঙ্গেল করবে, আর এটা সমষ্ণ লেখের নতি হবে, আর এটা এর সঙ্গে গামা গুণ করলে যেটা হবে সেটাই নতি, অর্থাৎ রুদ্ধতাপ প্রক্রিয়ায় এটা লেখচিত্রের নতি, ঠিক আছে। তাহলে যেটা বেশি খারাপ সেটা রুদ্ধতাপ লেখের নতি হবে, আর যেটা কম খারাপ সেটা সমষ্ণ লেখের নতি হবে বা লেখচিত্রটা হবে। আর রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এই ফর্মুলাটা ছাড়াও আরো দুটো ফর্মুলা আছে, ওটা তো 1 নম্বর পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এছাড়া পিভি সমান RT আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ আমরা জানি, তাহলে এখান থেকে পিভি হলো, তুমি এখানে ভি এর মান বের করে দাও, দেখো RT/P, এখানে ভি এর জায়গায় RT/P বসিয়ে দাও, ইকুয়াল টু কনস্ট্যান্ট যেমন আছে করো, তাহলে পি উপরে আছে পাওয়ার 1, এর নিচে পি টু দি পাওয়ার গামা আছে, তো উপরে গেলে মাইনাস গামা, আটটা ধ্রুবক বাইরে বার করে দিলাম, আর টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু, এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা সমীকরণ, বা এটাকে এইভাবে লেখা হয়, হ্যাঁ, পি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এবং মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে পি ভি পি টি, আর একটা আছে ভি টির মধ্যে লেখচিত্র, এখান থেকে পাবো পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এখানে তুমি পিটা বার করো, তাহলে পিটা যদি এখান থেকে বের করি পি সমান RT/V, তাহলে পি এর জায়গায় বসিয়ে দাও RT/V ইনটু ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর ধ্রুবক বাইরে বার করলাম, উপরে টি হলো ইনটু ভিটা 1 আছে পাওয়ার, উপরে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, এইটাও একটা ফর্মুলা। এই ফর্মুলাগুলো অনেক সময় লিখতে দেয়, 3টে ফর্মুলা লিখো রুদ্ধতাপ প্রক্রিয়ায়, তাহলে এটা একটা, এটা একটা, এটা একটা, 3টে ফর্মুলা আছে, এগুলো দিয়েও অঙ্ক আছে, এগুলো দিয়েও করবে, সময় আছে।